আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে সব জায়গায় একটা প্রচলিত প্রবাদ আছে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা। সব জায়গায় ব্যথা ওষুধ দেব কোথা। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির একটা বক্তব্য আজ আমি দেখছিলাম, দেখার পর আমার ঠিক একটা কথাই মনে পড়ছে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা। মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু পাবনার কৃতি সন্তান, ছাত্রলীগের নেতা ছিলেন, যুবলীগের নেতা ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, পরবর্তীতে প্রশাসনিক কর্মকর্তা হয়েছেন, আইনজীবী ছিলেন। তার অতীতের রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো প্রকার সমালোচনা শুরু করার মতো দুঃসাহস আমার মধ্যে নাই, কারণ তিনি কোনো প্রকার সমালোচনা করবার মতো মানুষ ছিলেন না। তার অতীত ইতিহাস অনেক সমৃদ্ধশালী। শিক্ষা জীবন, ছাত্র রাজনীতির জীবন, যুব রাজনীতির জীবন, আওয়ামী লীগের রাজনীতির জীবন, সব কিছুতেই একটা সমৃদ্ধশালী ইতিহাস রয়েছে, যার ফলস্বরূপ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি মনোনীত করেন। কিন্তু তিনি কি প্রতিদান দিলেন? অনেকেই বলেছে, অনেক অ্যাক্টিভিস্ট বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে, মহামান্য রাষ্ট্রপতি তিনি ডিপ স্টেটের একজন প্রথম সারির এজেন্ট। অনেকেই বলার চেষ্টা করেছে সিআইএ এজেন্ট, অনেকেই বলার চেষ্টা করেছে আইএসআই এজেন্ট। কিন্তু আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। আমরা বলেছি বঙ্গবন্ধু কন্যা কখনো হিরে চিনতে ভুল করেন না। যেমনটা সাকিব আল হাসান এবং মাশরাফির ক্ষেত্রে অনেকে বলার চেষ্টা করেছিল, সাকিব মাশরাফি তাদের কোনো রাজনৈতিক মতাদর্শ নেই, তারা কোনো প্রকার আদর্শে বিশ্বাস করে না, তারা শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য, ক্ষমতা ভোগ করবার জন্য আওয়ামী লীগের রাজনীতি করেছে, সংসদ সদস্য হয়েছে, মাশরাফি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা হয়েছে, অনেকে বলেছে না। তখন কিন্তু আমরা ঠিকই প্রতিবাদ করেছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো মানুষ চিনতে ভুল করেন না, তিনি রত্ন চিনতে ভুল করেন না, তিনি সাকিবকে মাশরাফিকে সংসদ সদস্য বানিয়ে কোনো প্রকার ভুল করেন নাই। আর কেউ বলুক বা না বলুক, আমি বিপ্লব হাসান ব্যক্তিগতভাবে বলেছি, আমি এইটার ঘোর প্রতিবাদ জানিয়েছি। আমি অনেক গালি খেয়েছি, বাট আমি কিন্তু প্রতিবাদ অব্যাহত রেখেছিলাম, এখন পর্যন্ত আছি। সম্প্রতি মাশরাফি ভাইকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা শুরু হয়েছিল, আমি কিন্তু মাশরাফি ভাইয়ের বিরুদ্ধে যারা সমালোচনা করেছে তাদেরকে খুব কঠিন ভাষায় জবাব দিয়েছি এবং আমি ব্যাখ্যাগুলো উপস্থাপন করে বলেছি এই বিষয়। সেখানে কিন্তু মাশরাফি ভাই উতরে গেছেন। 5 আগস্টের পর প্রায় 500-এর উপরে নেতাকর্মীকে জামিনের বন্দোবস্ত করে দিয়েছে মাশরাফি বিন মুর্তজা, এবং শুধুমাত্র জামিন দেয়নি, অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মীদেরকে চাকরির বন্দোবস্ত করে দিয়েছে মাশরাফি বিন মুর্তজা। এবং সাকিব আল হাসান তিনি দেশে আসতে পারছেন না, দেশের বাইরে থেকে তার যে দলীয় নেতাকর্মী সবার সাথে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন, সবাইকে সহযোগিতা করছেন। কিন্তু আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি কি করলেন? তিনি কি প্রতিদান দিলেন? তাকে তো এজেন্ট বানিয়ে দেওয়া হয়েছিল, আমরা তো প্রতিবাদ জানিয়েছি, কিন্তু তিনি বঙ্গবন্ধু কন্যার ভালোবাসার কি প্রতিদান দিলেন? অনেকেই বলতে পারেন আওয়ামী লীগের টপ টু বটম দেশ থেকে চলে গেছে, পালিয়ে গেছে, তাকে একা রেখে গেছে, তাকে কোনো কিছু বলা হয়নি। ওকে ফাইন, তার তো অনেক বয়স হয়েছে, এখন তো ক্ষমতার ভোগ বিলাসিতার কোনো কিছু নাই, তিনি তো জীবনের সবটুকু পেয়ে গেছেন, মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সরকারের, এরপর তো তার কোনো রাজনৈতিক অভিপ্রায় থাকার কোনো কথা নয়, আছে কি? এই বয়সে এসে তিনি কি তার ব্যক্তিত্বটুকু, তিনি কি তার আদর্শিক জায়গাটুকু ঠিক রাখতে পারতেন না? অবশ্যই পারতেন। প্রথমে সরকার গঠন করলেন, এরপর বললেন শেখ হাসিনার পদত্যাগপত্র নাই, এরপর তিনি আবার বললেন এই সরকার গঠন করার নেপথ্যের কারিগর তিনি, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে রেফারেন্স সেটাও তিনি নিয়েছেন, তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের টার্ম বাংলাদেশে সৃষ্টি করেছেন, মহামান্য সেনাপ্রধান, মহামান্য রাষ্ট্রপতি এবং একাধিক বিচারপতির সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তার মানে তিনি জুলাই সন্ত্রাসীদেরকে এবং এই অন্তর্বর্তীকালীন নামক যে সরকার, অবৈধ সরকার, এটাকে বৈধতা দিয়ে দিয়েছেন। পরবর্তীতে তিনি কি করলেন? বিএনপি যদি চায় আমি পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে চাই, এরপর আজ তিনি যে বক্তব্য দিয়েছেন এটা দেখার পর আমার চক্ষু একদম চরক গাছ। সকলকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। তিনি তার বক্তব্যের শেষে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়েছেন। একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তিনি কি এই স্লোগান দিতে পারেন? তিনি আওয়ামী লীগ সরকারের মনোনীত রাষ্ট্রপতি, অনেকে বলতে পারেন তার প্রাণনাশের হুমকি আছে, তাকে মেরে ফেলা হতে পারে, আপনি পদত্যাগ করেন। যেদিন বাংলাদেশে 5 আগস্ট হয়েছে এরপরেই তো আপনাকে পদত্যাগ করা উচিত ছিল, আপনি পদত্যাগ করলেন না কেন? আপনাকে কি মেরে ফেলা হতো? আপনাকে তো উল্টো সরানোর জন্য চেষ্টা করা হয়েছে। সাংবিধানিক সংকট সৃষ্টি হবে দেশে, এইটা তো শুধুমাত্র রক্ষা করার দায়িত্ব আপনার না, বাংলাদেশের মানুষের কি দায়িত্ব নাই? বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের কি দায়িত্ব নাই? ওকে ফাইন, আপনি সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চাননি, সেই ক্ষেত্রে আপনি পদত্যাগ করতে পারেন না, তাহলে এখন কেন করছেন না? যে দল আপনাকে মনোনীত করলো, যে দলের নেত্রী আপনাকে রাষ্ট্রপতি বানালো, আপনি সেই দলের সাথে বিট্রে করলেন কিনা আমি জানি না, আমি বলবো না আপনি গাদ্দারি করতেছেন, আমি জাস্ট বলবো
আপনি আপনার নৈতিক জায়গা থেকে কি এই স্লোগান দিতে পারেন? বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ কি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো স্লোগান? বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে কি মুক্তিযুদ্ধ হয়েছিল? বাংলাদেশের স্বাধীনতার পেছনে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানের কোনো ভূমিকা আছে? নাই। আপনি বাংলাদেশের জাতীয় স্লোগান সেটা দিতে পারতেন, জয় বাংলা। আপনি বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারবেন না, কিংবা বিএনপির পক্ষ থেকে আপনাকে নাম উচ্চারণ করতে দেওয়া হবে না, আমি সেটাও মেনে নিলাম। আপনি স্লোগান দিতেন জয় বাংলা, সেটা না দিয়ে আপনি স্লোগান দিলেন বাংলাদেশ জিন্দাবাদ। এই স্লোগান দেওয়ার পূর্বে আপনার পদত্যাগ করা উচিত ছিল। আপনাকে যদি অস্ত্রের মুখেও ফেলা হতো, আপনি আপনার জায়গা থেকে স্লোগান দিতে পারেন না। এইটা সম্পূর্ণরূপে আপনার নৈতিক অবস্থানের অধপতনের একটা উদাহরণ। আপনি যেভাবে ব্যাখ্যা করেন, কিংবা ওনার পক্ষ নিয়ে আপনারা যেভাবে ব্যাখ্যা করেন না কেন, এই স্লোগান তিনি দিতে পারেন না, তার জায়গা থেকে দেওয়া যায় না। সে কারণেই বললাম, সরকার পতন শুধুমাত্র ডিপ স্টেট, আইএসআই, সিআইএ, তুর্কি, হোয়াটএভার এদের মাধ্যমে হয়নি। প্রত্যেকটা স্থানে বাংলাদেশ আওয়ামী লীগের গত 10 বছরে প্রত্যেকটা স্থানে এমন কিছু লোকজনকে বসানো হয়েছিল যাদের কোনো আদর্শিক ভিত্তি ছিল না। একটা সময় ছিল, কিন্তু পরবর্তীতে তারা আদর্শচ্যুত হয়েছে। তারা কখনোই দল এবং দেশের স্বার্থের কথা চিন্তা করেনি, তারা শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত সমৃদ্ধির কথা চিন্তা করেছে। যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে এরকম একটা গভীর খাদের কিনারার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং একটা সময় আওয়ামী লীগ বিশাল একটা গর্তে পড়ে গেছে, একটা খাদে পড়ে গেছে। এই খাদ থেকে আদৌ উত্তরণের পথ কি এখন পর্যন্ত আমরা জানি না। তবে একটা বিষয় জানি, মাঠের ভূমিকা ছাড়া, অর্থাৎ মাঠে অবস্থান নেওয়া ছাড়া কখনোই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব না। মহান রাষ্ট্রপতি অনেকে বলেন এস আলম গ্রুপের দালাল, এস আলম গ্রুপ তার নিয়োগদাতা হতে পারে। তিনি যা করছেন, যে ধরনের কর্মযজ্ঞ তিনি ঘটাচ্ছেন, শুধুমাত্র ক্ষমতার লোভে, দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকে থাকবার জন্য মহান রাষ্ট্রপতি আপনি আজ যে স্লোগান দিলেন, যে নজির স্থাপন করলেন, এটা ওদের ভবিষ্যতে কোনোদিনও ভালো কিছু বয়ে আনবে না। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কখনোই আপনার থেকে এই ধরনের কর্মযজ্ঞ প্রত্যাশা করি নাই। আশা করি বুঝতে পেরেছেন। পল কাপুর বা মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সঙ্গে কোনো আলাদা খাতির হয়ে গেছে এখন আওয়ামী লীগকে এনে তারা ক্ষমতায় বসিয়ে দিতে চায়, আওয়ামী লীগের প্রতি তাদের বার্তাটা সেটা নয়। কিন্তু আওয়ামী লীগকে যে ইতিবাচক বার্তাটা ট্রাম্প প্রশাসন দিয়ে আসছে, সেটা হচ্ছে যেহেতু তারা কিছুতেই বাংলাদেশে ইসলামী চরমপন্থার বিকাশ চায় না, কাজেই তারা চায় আওয়ামী লীগকে একটা সক্রিয় বিরোধী দলের ভূমিকায় বাংলাদেশের রাজপথ। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা। তিনি ঢাকা সফরে আসবার আগে এবং তিনি ঢাকা ছেড়ে যাবার পরে যে আলোচনাটাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে পল কাপুর ঢাকায় এলেন, ঢাকায় এসে কি তার আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হলো? এটা কি বাস্তবে সম্ভব? আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে তিনি একটা স্পষ্ট অবস্থান নেবেন, এই জল্পনা কি শুধুই একটা জল্পনা মাত্র, নাকি তিনি রাজনীতিতে এমন কোনো স্পষ্ট বার্তা দিয়ে গেছেন? পল কাপুর কি সত্যি বাংলাদেশের রাজনীতি কোন পথে হাঁটবে সে বিষয়ে কোনো নাক গলাতে এসেছিলেন বা পরামর্শ জানিয়ে দিতে এসেছিলেন, নাকি তার এই সফর শুধুমাত্রই বাণিজ্য বৃদ্ধির উদ্দেশ্যে ছিল? কারণ মার্কিন প্রশাসনের আসলে বাণিজ্য বৃদ্ধি ছাড়া আর কোনো দিকে নজর নেই। এই আলাপগুলোই ঘুরে ফিরে আসছে। দেখেন, পল কাপুরের ঢাকায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে এই সময়ে আসবার প্রয়োজন ছিল, তা ভাবাটার কোনো তেমন কারণ নাই। কারণ ইউনূস সরকার, এই নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগেই, নির্বাচনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক বাণিজ্য চুক্তি করে ফেলেছে যেখানে যার আওতায় বাংলাদেশকে একেবারে গম থেকে শুরু করে বোয়িং বিমান থেকে শুরু করে প্রতি বছর $100 কোটি জ্বালানি সবকিছুই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্য ক্রয় বৃদ্ধিরও প্রতিশ্রুতি সেখানে আছে। কাজেই এই মুহূর্তে বাণিজ্য চুক্তিটা মানে আরো কি করে বাড়ানো যায়, সেজন্য পল কাপুরের এই সফরটি করার কোনো দরকার ছিল না। দেখেন, সারা পৃথিবীতে তারা রাজনীতিতে নাক গলায় কেন? আওয়ামী লীগ সরকারকে নিয়ে মার্কিন প্রশাসনের মূল আপত্তির জায়গা কোথায় ছিল? মার্কিন প্রশাসন শেখ হাসিনা সরকারকে বছরের পর বছর
সামরিক ক্রয় চুক্তি করতে বলেছে। শেখ হাসিনা সরকার জিসোমিয়া আকসা চুক্তি করতে রাজি হয় নাই। মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারকে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই এলএনজি সহ সকল জ্বালানি কিনতে বলেছে। শেখ হাসিনা সরকার তাতেও বাগড়া দিয়েছে। এমনকি যে সেন্ট মার্টিন দ্বীপ সহ নানা জায়গায় অবাধে চলাচল কিংবা ঘাঁটি তৈরি এসব বিষয়েও মার্কিন যুক্তরাষ্ট্র আর আওয়ামী লীগ সরকারের মধ্যকার বিরোধ নিয়ে শেখ হাসিনা নিজেই প্রকাশ্যে বহুবার কথা বলেছেন। কাজেই এই যে দেশে দেশে রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত নাক গলায় এ কারণে যে তারা মনে করে যে রাজনীতিটা এমন হতে হবে যেটা তাদের বাণিজ্যের পরিবেশকে নির্বিঘ্ন করবে, কোনো রকম ঝামেলা হবে না। এবং সে কারণেই এখন তাদের আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে আগ্রহ। কারণ মনে করে দেখেন 2025-এর এপ্রিলে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে ইসরায়েলি মার্কিন পণ্য বর্জন শুরু হলো। ইসরায়েলি মার্কিন প্রতিষ্ঠানের নামে নানা প্রতিষ্ঠানে মানে বাটা, কেএফসি সকল প্রতিষ্ঠানে ভয়াবহ ভাঙচুর লুটপাট ঘটলো। আর এবার মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যখন ইরানে এত বড় হামলা চালিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করে ফেলেছে, তখন বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো চুপ, বাংলাদেশের বিপ্লবী তরুণ নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি চুপ, এমনকি বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি তারা ইরানের ওপর যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটা অন্যায় হামলা চালিয়েছে সে কথাটা তাদের বিবৃতিতে উল্লেখ পর্যন্ত করতে ভয় পেয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রতিনিধি বাংলাদেশে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি চান যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধিতা থাকবে না, অবাধে মার্কিন পণ্য বিক্রি করা যাবে এবং কোনোভাবেই জঙ্গিবাদ উগ্রবাদের বিকাশের মাধ্যমে পরিস্থিতিটাকে এমন অস্থিতিশীল করে তোলা যাবে না যেই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য সম্ভাবনা গড়ে উঠেছে এই চুক্তিটার মাধ্যমে সেই চুক্তিতে কোনো বাধা সৃষ্টি হয়। সেই বার্তায় তিনি সুস্পষ্টভাবে পল কাপুর মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যখন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল এবং বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন তখন দুদলকে এ বার্তা দিয়েছেন। জামায়াতে ইসলামী আজকে জুমাও কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেটে দুই উপদেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বটে, কিন্তু ইহুদি নাসারাদের বিরুদ্ধে কিংবা ইসরায়েলি মার্কিন হামলার বিরুদ্ধে কোনো সমাবেশ বিক্ষোভের ডাক তারা দেওয়ার সাহস করে নাই। কারণ পল কাপুর এই বার্তা তাদের স্পষ্টভাবে দিয়েছেন যে এই যে রোজার মাসে মার্কিন রাষ্ট্রদূত ঘুরে ঘুরে দোকানে দোকানে দেখছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের খেজুর থেকে ট্যাং থেকে শুরু করে বিবিধ পণ্যের পসরা সাজানো হয়েছে, সেগুলোতে কোনো বাগড়া সৃষ্টি করা যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কোনো বিশেষ ঘৃণা বাড়ানো যাবে না এবং কোনোভাবে ইরানে হামলার ঘটনায় বা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের রাজপথ গরম করা যাবে না। জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে এর বাইরে তারা আরো যে বার্তা দিয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে কি কথা হয়েছে তাতেই কিন্তু সেটা পরিষ্কার। তারা বার্তা দিয়েছে সংসদে অত্যন্ত গুরুত্বের সঙ্গে একটা কনস্ট্রাকটিভ গঠনমূলক ভূমিকা রাখতে হবে। মানে জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহের বের হয়ে নিজেই বলেছেন যে পল কাপুর জিজ্ঞেস করেছেন, চিন্তা করেন বাংলাদেশের রাজনীতির কত খুঁটিনাটি নিয়ে তার আগ্রহ যে জামায়াতে ইসলামী সংসদে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়ে কি ভাবছে। মানে ওই যে জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি মিলে বলছে যে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় এ সংসদেই যাব না, সেই সুযোগ যে মার্কিন যুক্তরাষ্ট্র জামায়াতে ইসলামীকে দিতে চায় না সে বার্তা পল কাপুর স্পষ্ট করেছেন। পল কাপুর বলেছেন যে ডেপুটি স্পিকার বিষয়ে কি ভাবছেন এবং সংসদে গঠনমূলক ভূমিকা রাখার বিষয়ে তারা কি ভাবছেন। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ কথা দিয়ে এসেছেন যে তারা সংসদে গঠনমূলক একটা ভূমিকা রাখবার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছেন। জামায়াতে ইসলামীর সাথে এই বৈঠকে আরেকটি যেই সুস্পষ্ট বার্তা পল কাপুর দিয়েছেন, যে বার্তার বিষয়ে খুব স্বাভাবিকভাবে কোনো তরফেই
প্রকাশ্যে মন্তব্য করা হয়নি, সেটি হচ্ছে জামায়াতে ইসলামী যেন এ বিষয়টি নিয়ে আলাপ করে তাদের দলের ভেতরে, যে আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ইউনূস সরকারের আমলে তাদের চাপে বলবৎ করা হয়েছে, সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে। বাংলাদেশে জবরদস্তির রাজনীতি, মবের রাজনীতি চলবে না। এবং পল কাপুরের তরফে এই যে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় খোলার পর বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টি এমনকি বিএনপির নেতাকর্মীরা গিয়েও আবার পাল্টা হামলা, অগ্নিসংযোগ করেছেন, আবার তালা লাগিয়েছেন আওয়ামী লীগের কার্যালয়ে, সেগুলো এ পরিবেশ, এ ধরনের কোনো অস্থিতিশীলতার পরিবেশ যে যুক্তরাষ্ট্র পছন্দ করছে না তাদের এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের বাণিজ্যিক স্থিতিশীলতার স্বার্থে, সেটা পল কাপুরের তরফে পরিষ্কার করা হয়েছে। এ বার্তা পরিষ্কার করতেই জামায়াতে ইসলামীর মিত্র 2024-এর আগস্টের যে পট পরিবর্তন, তাদের প্রধান যে প্রেরণক, যারা প্রধান মুখ, সেই জাতীয় নাগরিক পার্টি তরুণদের দলের সঙ্গে কিন্তু শেষ মুহূর্তে পল কাপুর তার বৈঠক বাতিল করেছেন। মানে এই একই দিনে বৃহস্পতিবারই মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতাদেরও সুযোগ পাওয়ার কথা ছিল মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে, কিন্তু পল কাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই বার্তা পরিষ্কার করতে চাওয়া হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে, যে বাংলাদেশের তরফে এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোন রকম অস্থিতিশীলতা, কোন রকম মব বা জোর জবরদস্তির রাজনীতি একেবারেই মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করছে না। এবং এমন যে কোনো পরিস্থিতি হলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে যে একটা নির্বাচনের মাধ্যমে তারা যে সংসদে একটা শক্তিশালী অবস্থান পেয়েছেন, সেই শক্তিশালী অবস্থান থেকেও নেমে যেতে হতে পারে, এবং নেমে যেতে হলে সেখানে সেই শূন্যস্থান পূরণের জন্য যথেষ্ট যোগ্য এবং তাদের চেয়ে শতগুণ শক্তিশালী রাজনৈতিক পক্ষ বাংলাদেশের রাজনীতিতে আছে, এবং সেই রাজনৈতিক শক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্র ফিরিয়ে আনতে আগ্রহী। বিএনপির সঙ্গে বৈঠকেও কিন্তু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর তরফে একই বার্তা দেওয়া হয়েছে যে বিএনপি যাতে এই বিষয়টি নিয়ে সক্রিয় হয়, যে ইউনূস সরকারের আমলে একটা অধ্যাদেশের মাধ্যমে এই যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বেআইনিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই রাজনৈতিক দলটিকে ফিরিয়ে আনতে হবে রাজপথে, যাতে বাংলাদেশের রাজনীতিতে এই যে উগ্রবাদ চরমপন্থার বিকাশ ঘটেছে এবং একটা অস্বাভাবিক বিকাশ ঘটেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, তার মধ্যে একটা ভারসাম্য আনা যায়। বিএনপির নেতাকর্মীরা যাতে তৃণমূলে বা সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তনে কোনো ঝামেলা না করে, এবং বাংলাদেশ জুড়ে মামলা হামলা করে যে বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীকে ভুয়া মামলায় জামিন না দিয়ে রাজনৈতিক মামলায় আটকে রাখা হয়েছে কারাগারে, তাদের যাতে জামিনের ব্যবস্থা করে সরকার, সে বার্তাও বিএনপির প্রতিনিধি দলকেও স্পষ্টভাবে দিয়েছেন পল কাপুর। পল কাপুরের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠকটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখেন, মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন থেকে ভার্চুয়ালি সে বৈঠক হয়ে থাকতে পারে, সে খবর যেমন জোরালোভাবে আছে। কারণ মনে করে দেখেন, গত নভেম্বরে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচোয়ে যখন এলেন, যে হোটেলে বসে তিনি একের পর এক বৈঠক করছিলেন একটি দলের পর আরেকটি দলের সঙ্গে, সেই বৈঠকের ছবিগুলোর সঙ্গে তিনি কিন্তু অনলাইন একটি বৈঠকের ছবি দিয়ে তখন ব্যাপক জল্পনার সূচনা করেছিলেন, এবং পরবর্তীতে জানা গিয়েছিল সেই অনলাইন বৈঠকটি তিনি করেছিলেন সজীব ওয়াজেদ জয়, মহিবুল হাসান চৌধুরী নফেলের মতো আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে। কাজেই এ দফায় পল কাপুরের এই ভার্চুয়াল বৈঠকটি কি মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন থেকে বৃহস্পতিবারে ঢাকা থেকেই অনুষ্ঠিত হলো, নাকি দিল্লিতে, যেই দিল্লিতে তিনি কার কার সঙ্গে বৈঠক করেছেন সে বিষয়ে কিচ্ছু বিস্তারিত কোনো ভারতীয় সংবাদ মাধ্যমে জানা যায় না, কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতেও জানা যায় না। সেখানে তার বৈঠক হলো আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে, সেটা বলা মুশকিল। তবে
পল কাপুর বা মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সঙ্গে কোনো আলাদা খাতির হয়ে গেছে এখন আওয়ামী লীগকে এনে তারা ক্ষমতায় বসিয়ে দিতে চায়, আওয়ামী লীগের প্রতি তাদের বার্তাটা সেটা নয়। কিন্তু আওয়ামী লীগকে যে ইতিবাচক বার্তাটা ট্রাম্প প্রশাসন দিয়ে আসছে সেটা হচ্ছে, যেহেতু তারা কিছুতেই বাংলাদেশে ইসলামী চরমপন্থার বিকাশ চায় না, কাজেই তারা চায় আওয়ামী লীগকে একটা সক্রিয় বিরোধী দলের ভূমিকায় বাংলাদেশের রাজপথে, এবং সেই সূত্র মিলিয়েই এই বার্তাটা পরিষ্কার যে কেন বারবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত কয়েক মাস ধরে এবং বিশেষভাবে নির্বাচনের আগে এবং পরে সরাসরি তারেক রহমানের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন যে তার দল প্রস্তুত বাংলাদেশে একটা সক্রিয় বিরোধী দলের ভূমিকা পালন করতে, যাতে বাংলাদেশ বিপজ্জনক উগ্রবাদের দিকে চলে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। কাজে আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্র ঠিক সেই ভূমিকায়, একটা সক্রিয় বিরোধী রাজনৈতিক দলের ভূমিকায় বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ফেরত চায়, এবং পল কাপুরের সঙ্গে ভারতে যেই কর্মকর্তাদের বৈঠক হয়েছে তারা পল কাপুরকে ঠিক সেই বার্তাটাই দিয়েছেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে, বাংলাদেশে উগ্রবাদের বিকাশ ঠেকাতে, বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর থেকে যে জঙ্গি চরমপন্থীরা জামিন পেয়ে প্রকাশ্যে সংগঠিত হচ্ছেন তাদেরকে এক রকমের দমন এবং মোকাবেলার মুখোমুখি করতে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগের ফিরে আসাটা নিশ্চিত করা জরুরি।